এবার বিদায়ের ঘন্টা বিজেপির বাচ্চা, এই সরকার চলে যেতে হবে। 29 অব্দি কিভাবে সরকার চালাবেন আমি জানি না। সব ক্ষেত্রের মানুষই সরকারের বিপক্ষে চলে গেছে, এমনকি কলকাতা তো তাই। বাংলাতে এই মুহূর্তে আরেকটা ভোট হলে বুঝে যেতেন যে কি এই 3 মাসের মধ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের মিছিলে যে আক্রমণ করা হয়েছে দিল্লিতে, একই রকম ভাবে পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছিল তাদের একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে জেলে ভরা হয়েছিল, কিন্তু সরকারও বাধ্য হয়েছে সেই সমস্ত মামলা প্রত্যাহার করতে। কিন্তু গতকালকে আমরা দেখেছি, গত পরশু খুব সম্ভবত, যে বিজেপির একটি মিছিল বেরোয় তিরঙ্গা পতাকা হাতে নিয়ে, এবং তারা বামপন্থীদের যে পতাকা সেগুলোকে পায়ে মারিয়ে জ্বালিয়ে দিয়ে তারা চেষ্টা করছিল অপমান করার। আমরা বলতে চাইছি যে আসলে বামপন্থীর মতাদর্শকে তারা ভয় পেয়েছে, সেই কারণে তারা পতাকা জ্বালিয়ে এই ধরনের কাজকর্ম করছে। সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং আইনি পথে আমরা আমাদের যেভাবে লড়াই বোঝার আমরা বুঝে নেব। আমরা বলতে চাইছি যে পুরোনো মামলা দিয়ে যেভাবে ঐশী ঘোষকে অ্যারেস্ট করার যে চক্রান্ত চলছে, কারণ তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে, সেটার বিরুদ্ধেও আমরা লড়াই করছি। এবং এই যে সুকান্ত ভট্টাচার্যের ছবিতে যে জুতো ঝুলিয়ে ওনারা যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে দীর্ঘদিনের ঐতিহ্য, সেইগুলোকে যেভাবে অসম্মান করার চেষ্টা করছে, সেইগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই আন্দোলন চলবে। এই ইতিহাসকে যারা বিকৃত করতে চাইছে, ইতিহাসকে যারা ভুলিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে। এই পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্ররা সাড়া দিয়েছে, এত বড় তারা মিছিল করেছে, তারা আসলে বিজেপির এই নীতিগুলোকে সমর্থন করে না, বিজেপির এই মতাদর্শকে সমর্থন করে না। আসলে সুকান্ত ভট্টাচার্য তো উপরে আছে, ওখান থেকে ওরা জুতোকেই মারছে। আপনি যদি দেখেন, আমার ব্যাখ্যা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য অনেক উপরে, ওরই জুতোটা নিচে ওদের দিকে তাক করা আছে। গুন্ডা দমন আইন, সাধারণ মানুষ প্রত্যেকে বলছে যে এই প্রথম ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী নিজেকে জেলে ভরবার জন্য একটা আইন বিধানসভায় পাশ করালেন। গুন্ডা দমন আইন কথাটা শুনলেই প্রথমে যেই লোকটির নাম এবং মুখ চোখের সামনে ভেসে ওঠে তার নাম শুভেন্দু অধিকারী। ঘরে ঘরে সমস্ত কোলা আজ একটি আশোলা। আমাদের চলছে এই বাতিলের দাবিতে সমস্ত মানুষ এক হয়, প্রতিবাদের প্রান্তর, প্রতিবাদের প্রান্তর, প্রতিবাদের প্রান্তর, প্রতিবাদের প্রান্তর। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার রাজপথ জুড়ে সুবিশাল নাগরিক মিছিল এগিয়ে চলেছে। আগামীর চোখে স্বদেশের ছবি আঁকি, রাজপথে রাখি পায়ের চিহ্ন, ক্ষমতা করবেটা কি বিশিষ্ট নাগরিকেরা। আইনজীবী শামীম আহমেদ আছেন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় আছেন, চিকিৎসক সুবর্ণ গোস্বামী আছেন, অম্বিকেশ মহাপাত্র আছেন, কলকাতার বিশিষ্ট জনেরা আছেন, চন্দন সেন আছেন, দেবদূত ঘোষ আছেন। বিশিষ্ট জনেরা কলকাতার পা মিলিয়েছেন এই মিছিলে নিট প্রোটেস্টারদেরকে সংহতি জানিয়ে। নমস্কার, রয়েছেন কবিরের সঙ্গে, রয়েছি রানু ছায়া মঞ্চে। কলকাতার কথা বাঙালির সাংস্কৃতিক মননের ওপরে যে আঘাত, কলকাতা তথা বাংলার রাজনৈতিক বহু সাধনালব্ধ যে রাজনৈতিক গরিমা, সেই গরিমার ওপর যে আঘাত, তার বিরুদ্ধে আজকে আবার গর্জে উঠেছে কলকাতা। বিশিষ্টজনরা একত্রিত হয়েছেন জাদুঘর থেকে, কলকাতা জাদুঘর থেকে রানু ছায়া মঞ্চে কলকাতা একত্রিত হয়েছে, প্রতিবাদে গর্জে উঠেছে তার হৃত গৌরবকে পুনরুদ্ধারের স্বার্থে, গণতন্ত্রের ওপর আক্রমণের জন্য এবং নিট প্রোটেস্টারদের সাফল্য তাকে সংহতি জানিয়ে বিশিষ্টজনদের বক্তব্য আপনারা শুনবেন। সঙ্গে থাকুন। সুকান্ত ভট্টাচার্যের ছবিতে স্বাধীন ভারতে যখন সুকান্ত ভট্টাচার্যের প্রাপ্তি হয় কলকাতা শহরে, জুতো তখন কলকাতা শহর গর্জে উঠতে দ্বিধাবোধ করেনি। আসলে সুকান্ত ভট্টাচার্য তো উপরে আছে, ওখান থেকে ওরা জুতোকেই মারছে। আপনি যদি দেখেন, আমার ব্যাখ্যা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য অনেক উপরে, ওরই জুতোটা নিচে ওদের দিকে তাক করা আছে। সুকান্ত ভট্টাচার্যকে জুতো মারার মতো স্পর্ধা তো শাসক শ্রেণী হতে পারে না। যে মহামানবকে ডাক দিয়েছিল, হে মহামানব একবার এসো ফিরে, একবার এসো এই গ্রামনগরের ভিড়ে, যেখানে মৃত্যু হানা দেয় বারবার। ওরা জানে মৃত্যু ওদের জন্য হচ্ছে, সুকান্ত সেজন্য মাথার উপরে। মুশকিল হচ্ছে, আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষের জনগণই ভোট দিয়েছেন। আমরা এমন সমস্ত লোকেদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছি যাদের সাধারণ বোধ বুদ্ধি নেই। সাধারণ মানুষের যে বোধ বুদ্ধি, সেই বোধ বুদ্ধি তাদের নেই। সেজন্য তাদের কথাবার্তার মধ্যে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো আদর্শ খুঁজে পাবেন না।
না, এটা তো করতেই পারে না। দিল্লি পুলিশ করেছে কেন? দিল্লি পুলিশের তো মাথাটা গেছে, ওদের মাথার উপর রয়েছে আরেকজন অনুবাদ অমিত শাহ। সেই জন্যই ব্রিটাস টাইমলি ইন্টারভিউ করেছে, ঠিক কাজ করেছে। প্রথমত একটি রাজনৈতিক দলের অফিসে পুলিশ নির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া ঢুকতেই পারে না। ঐশীর বিরুদ্ধে কোন রকম টেরোরিজমের অভিযোগ নেই, কোন রকম খুন খারাপের অভিযোগ নেই, আর 221 সালের একটা পুরনো অভিযোগ। কিন্তু পুলিশ কর্তাদের মাথায় কি সাধারণ বুদ্ধি আছে নাকি? এবং দিল্লি পুলিশ কি করে, আজকে নিউজ ক্লিক একটা অনুসন্ধানমূলক তদন্ত করে প্রকাশ করে দিয়েছেন। তারা পরিকল্পনা করে ওই আন্দোলনকে আক্রান্ত করার জন্য একটা ট্রাকে ইটপাটকেল ভরে রেখেছিলেন, এবং এটা যে দিল্লি পুলিশ করেছে নিউজ ক্লিক পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছেন। এই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। স্যার, শেষ প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একটি পয়েন্ট ইদানিং দেখা যাচ্ছে দেশদ্রোহী, আগে গোমাংস এখন দেশদ্রোহী একটি জাতীয় সর্বভারতীয় রাজনৈতিক দলের পতাকাকে অপমান করা হচ্ছে একটি দলীয় পতাকা হাতে নিয়ে, এবং প্রধানমন্ত্রীর পুষ্পতুল দাহ করার জন্য গ্রেফতার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অবশ্যই সম্মান আছে, ফকিরেরও সম্মান আছে, একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের পতাকার সম্মান নেই। আসলে যারা করেছেন না তারা জানেন না, তারা জানেন না যে এই রক্ত পতাকা তৈরির ইতিহাসটা কি, এবং তারা জাতীয় পতাকা কাঁধে নিয়ে, তাদের দলীয় পতাকা নিয়ে নয়, তারা জাতীয় পতাকার মর্যাদাই জানেন না। জাতীয় পতাকা কাঁধে নিয়ে একটা আন্তর্জাতিক মতাদর্শের যে চিহ্নিত পতাকা, লাল পতাকা গোটা পৃথিবীর সর্বত্র ছড়ায়, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের পার্টির পতাকা, তাকে পুড়িয়ে ফেলা বা তাকে দেখে অসম্মানিত করা আসলে হয়তো নিজেদের মানব জনমটাকেই অসম্মানিত করছেন, আর কিছুই না। ছাত্রদের যে ঐতিহাসিক আন্দোলন, যার পাশে গোটা দেশের সাধারণ মানুষ যুক্ত হয়ে যায়, এর কারণ হলো যে শিক্ষা ব্যবস্থা তার নৈরাজ্য, দুর্নীতি, বেসরকারীকরণ, সাম্প্রদায়িকীকরণ এগুলো তো ছিল। তার সঙ্গে প্রতিটি ক্ষেত্রে সমাজে মানুষের নানান ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে সরকারের বিরুদ্ধে, যেটা সরকার অনুমানও করতে পারে। কাজে ওর যে ব্রুটাল অ্যাটাক, সেটাতে তারপরে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। সরকারের উপরে ক্ষোভ, ঘৃণার একটা ব্যাপক বহিঃপ্রকাশ ঘটবার ফলেই সে মুম্বাইতে হোক, পাটনাতে হোক, কলকাতাতে হোক, একেবারে বাঁধন ছাড়া ওই বিপুল মানুষের সমাগম হয়ে যায়। কলকাতা তো তাই হয়েছে। আর এখানে মিডিয়ার যে কথা বলা হচ্ছে, যে মিডিয়ার ভূমিকাটা, মেইনস্ট্রিম ভূমিকা, তাদের অ্যানালিসিস করতে হবে। আমাদের খারাপ লাগে যে একজন সাংবাদিক তার কাজের জন্য যদি হেনস্থা হন, সেটা খারাপ লাগে। কিন্তু এই দায়টা তাকে নিতে হচ্ছে কেন? এই দায়টা তো নিতে হচ্ছে তার হাউসের জন্য, তার কর্পোরেট মালিকের জন্য। কর্পোরেট মালিক সত্যকে গোপন করছে শুধু নয়, অসত্য বলছে শুধু তাই নয়, গোটা ঘটনার একেবারে বিপরীত একটা প্রতিচ্ছবি মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর যদি বোঝাতে থাকে, তাহলে মানুষ তার অভিজ্ঞতায় দেখছেন এক, আর মিডিয়া তাকে দেখাচ্ছে আর এক। তার ফলে এর নাম গদি মিডিয়া, এটা মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে এই সাংবাদিকদের এটা দায়িত্ব নেওয়া উচিত, নিজের নিজের হাউসে তার ম্যানেজমেন্টের কাছে, যে এ কথা বলা দরকার যে আপনারা এই অসত্যের কারবার করে বন্ধ করবেন। আর আপনি তো জনগণকে ফেস করছেন না, জনগণকে ফেস করতে হচ্ছে আমাদের, অসম্মানিত আমাদের হতে হচ্ছে। তো আমারও যে সাংবাদিক হিসেবে ভূমিকা, এথিক্স অফ জার্নালিজম, সেটা তো আমি পালন করতে পারছি না। কাজে এটাও একটা গুরুতর প্রশ্ন মানুষের সামনে, সমাজের সামনে, সাংবাদিকতার সামনে চলে এসছে, যে তাকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। সবই যদি সরকারের হাতে থাকে, তাহলে মানুষ কোথায় যাবে? তার ফলে মানুষ বেছে নিয়েছে রাজপথ, লড়াই, আন্দোলন। তার মধ্যে দিয়েই মোদী সরকার, তার স্বৈরাচার, বা এখানে শুভেন্দু সেই একই পথে চলেছে, তার বিরুদ্ধে মানুষ পথে নামছে, তার দাবি দেওয়া অর্জন করবার জন্য নামছে। হিন্দু মুসলমান রাজনীতি এখন আর লোকে পছন্দ করছে না। এই পাকিস্তান, চীন ওসব চলে গেছে। জেন জি এটা মানুষের কাছে এই আন্দোলনের মধ্যে দিয়ে তুলে ধরেছে যে এগুলো হচ্ছে মানুষকে দুর্বল বানানোর রাস্তা, যে হিন্দুদের একত্রিত করা, ভোটে বিজেপি জিততে পারে, তার জন্য এগুলোকে ব্যবহার করা। তার ফলে দিল্লির মুভমেন্ট বা কলকাতা, পাটনা, মুম্বাই, তাতে প্রকৃত ভারতের প্রতিচ্ছবি বেরিয়েছে।
হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, দলিত, আদিবাসী, আপার কাস্ট, লোয়ার কাস্ট সব এক জায়গায় এসে আন্দোলন করেছে তার হকের জন্য, অধিকারের জন্য। আজ এবার বিদায়ের ঘন্টা বিজেপির বাজছে, ওরা অনেকে শুনতে পাচ্ছে না, কিন্তু ওদেরকে বলবো যে এটাই হয়, এটাই নিয়ম, পার্লামেন্টারি ডেমোক্রেসিতেও তাই হয়, কেউ চিরস্থায়ী হয় না। আর যত স্বৈরাচার চাপানোর চেষ্টা করবে মানুষ, তত স্বৈরাচারের বিরুদ্ধে এই রকম লড়াই, আপনিও ভাবতে পারেননি এইরকম লড়াই হতে পারে। এখন প্রধানমন্ত্রীকে নিয়ে যে মিম চলছে বাজারে, জেন জি না, তারপরের যে জেনারেশন জেন আলফা, এ তো আরো মানে ভয়ঙ্কর মিম বা মস্করার জায়গায় নিয়ে এসছেন। সরকার এই মোকারি না করলে, এই ব্রুটালিটি না দেখালে এই জায়গায় আসতো না। কাজে এইটা বুঝে নিন যে এই তরুণ প্রজন্মই সংখ্যা বেশি, তারা বাড়বে এবং এই সরকার চলে যেতে হবে। 29 অব্দি কিভাবে সরকার চালাবেন আমি জানি না, সব ক্ষেত্রের মানুষই সরকারের বিপক্ষে চলে গেছে, এমনকি কলকাতা তো তাই। বাংলাতে এই মুহূর্তে আর একটা ভোট হলে বুঝে যেতেন যে কি এই 3 মাসের মধ্যে যেভাবে মানুষকে উচ্ছেদ করা হয়েছে জীবন থেকে, জীবিকা থেকে, তার গণতন্ত্র কেড়ে নেওয়া, এই যে মিড ডে মিল ওয়ার্কাররা আশঙ্কার মধ্যে পড়ে গেছেন, সব মিলিয়ে যে চেহারাটা পশ্চিমবাংলাতে তৈরি করছে, মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছে, যে চমকা চমকি, গুন্ডা গার্দি, এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা? যে ভাষায় কথা বলছেন, রোজ ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, তো এইগুলো দিয়ে কখনো চলতে পারে না। কাজেই মানুষ বিদ্রোহের জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে। যেদিন এখানে বামপন্থী ছাত্র সহ অন্যান্য ছাত্ররা সব মিলিয়ে ছাত্র সমাজের ডাকে মিছিল ছিল, সেদিন আমরা দেখেছি সকাল থেকে একটি পার্টিকুলার টিভি চ্যানেল, আমি চাইলে আপনি নাম বলে দিতে পারি, সেই পার্টিকুলার টিভি চ্যানেল জি 24 ঘন্টা সকাল থেকে প্রচার করে গেছে। আমি দরকারি ভিডিও পাঠিয়ে দিতে পারি, সেই ভিডিও আমি সেভ করে রেখেছি। বলেছে, পরিষ্কার কথা বলেছে যে ককরোচদের মিছিল নাকি শিয়ালদা থেকে পারমিশন নেওয়ার কথা বলেছিল, যেটা কমপ্লিটলি রং। বলেছিল ওরা পারমিশনটা চেয়েছিল কলেজ স্ট্রিট থেকে, এবং গোটাটাকে গুলিয়ে দিয়ে সেদিন ওরা চেয়েছিল শিয়ালদার মিছিলে যাতে কম লোক হয়। এবং সেদিন যখন ঘটনা ঘটতে পারলো না, তার কিছুক্ষণের মধ্যে ওই চ্যানেলেরই একজন সাংবাদিক তিনি পোস্ট করছেন, এবং পোস্ট করে ভেরি মাচ জানেন, সবাই জানেন যে এটা একটা এসএফআই এর মিছিল না, শুধু এসএফআই এর দুজন নেতাকে মেনশন করে পোস্ট করে বললেন যে দাঁড়াই নিতে হবে, বিষয়টা খতিয়ে দেখতে হবে। এটা হয় নাকি? এটা হয় নাকি কোনোদিন? ইচ্ছে মতন ওরা হচ্ছে যে বলবে, ইচ্ছে মতন ওরা খবর দেখাবে এবং দেখাবে না। ওদের যদি এই স্বাধীনতা থাকে, তাহলে খবর না দেখানোর স্বাধীনতা, যদি ওদের এরকম একপেশে স্বাধীনতা যদি ওদের থাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের রাগ হওয়াটা খুব স্বাভাবিক। মানুষের রাগ হয়। সেদিন মিছিলে দুষ্কৃতীরা ঢুকেছিল, এটা আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, সাংবাদিকরা কোথায় ছিলেন? এত বড় মিছিল, একটা হাউস নিশ্চয়ই একজন সাংবাদিক পাঠিয়েছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি মিছিলের শেষে মৌলালি পর্যন্ত দেখেছি কোনো সাংবাদিক ছিলেন না। কেন ছিলেন না? দেখতে চাননি বলে ছিলেন না? আমার চোখের সামনে তো, এবং ওই ঘটনা ঘটার আগেই যেটা আমি পোস্ট করেছি, যে আমার চোখের সামনে আমি দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে দুটো বাচ্চা ছেলে মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ চেক করুক, দেখতে পাবে। ওরা নিরপেক্ষতার কথা বলছে। কিসের নিরপেক্ষতা বলুন তো? গতকাল আরেকটি চ্যানেল, যারা ভীষণ উৎসাহী হয়ে হচ্ছে আমার প্রচুর প্রশ্ন করেছে, নিউজ 18 বাংলা, প্রচুর বক্তব্য রেখেছে, বিভিন্ন লোকজনকে প্রশ্ন করেছে, আমাকেও ধরেছিল। তো ওরা প্রমাণ করার অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু শেষে যখন আমি ওদের প্রশ্ন করেছি, সিপিআইএম এর ফ্ল্যাগ পুড়লো, আপনারা দেখতে পেয়েছেন? ওরা বিজেপির গোটা মিছিলটা কভার করেছে সেদিন, কিন্তু সিপিআইএম এর ফ্ল্যাগ পুড়লো সেটা ওরা দেখতে পায়নি। দেখেছেন কোথাও দাঁড়িয়ে মেইন স্ট্রিম মিডিয়া গুলোকে খবর দেখাতে? তখন সাংবাদিক আমায় বলেন এসএফআই ডিওয়াইএফআই ফ্ল্যাগের উপরে পা দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার বলেছি ওদেরকে যে বাংলায় স্লোগান দিতে দিতে ফ্ল্যাগ পোড়ানো হয়েছে। তারপর তখন বলছে যে আমাদেরকে ভিডিও পাঠান, ছবি পাঠান। কিরম সাংবাদিকতা করেন, যে সাংবাদিকতা ওদের কাছে সব থাকে না? ওরা সোশ্যাল মিডিয়া খুঁজে আমার পোস্ট বের করে ফেলতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া খুঁজে ওরা সিপিআইএম এর ফ্ল্যাগ পুড়ছে সেই ছবি ওরা খুঁজে পায় না। যাই হোক, ওরা পায় না, ওরা না পাওয়ার ওদের কি করবো, ওদের সীমাবদ্ধতা নিশ্চয়ই পাওয়ার প্রশ্নে আছে। আমি পাঠিয়েছি 24 ঘন্টা হয়ে গিয়েছে। এই আমি যখন তোমার সাথে কথা বলছি পাঠিয়েছি 24 ঘন্টা হয়ে গেছে। ওরা এখনো ফ্যাক্ট চেক করে উঠতে পারেনি। দেখি ওরা কবে কখন ফ্যাক্ট চেক করে উঠতে পারে। ওরা বলেছে আমায় ফ্যাক্ট চেক করে খবর করবে, এইটা ওরা একদম অনলাইন বলেছে, অন ক্যামেরা বলেছে একদম। তো ফলে সেখানে দাঁড়িয়ে ওয়েট করছি, দেখি ওরা কবে ফ্যাক্ট চেক করে উঠতে পারে। এক পেশে মিডিয়া কোনোদিন
শাসক দলের তাবেদারি করা মিডিয়া কোনোদিন আসলে মিডিয়ার যে সিস্টেমকে চ্যালেঞ্জ করা, সিস্টেমকে প্রশ্ন করার যে কাজ, সেটা মিডিয়া করছে না। মানে মানুষের অসন্তোষ বাড়ছে, এটা ওদের বুঝতে হবে। কোচবিহার শহরে ডিওয়াইএফআই এর মুখপত্র যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভা ছিল। ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতি বিজড়িত হল, সেইখানে আলোচনা সভা চলছে। তার মধ্যে কিছু আরএসএস বিজেপির গুন্ডা তারা এসে সেই আলোচনা সভাকে পণ্ড করার জন্য এবং পঞ্চানন বর্মার স্মৃতি বিজড়িত হল তাকে ভাঙচুর করার চেষ্টা করে, প্রতিরোধ হয় এবং গোটা অঞ্চলের মানুষ গত 15 বছর ধরে যে ভয়ঙ্কর আক্রমণের সামনে পড়েছেন তার বিরুদ্ধে গর্জে ওঠেন এবং সেই সময় পালাতে বাধ্য হয়। বিজেপির আরএসএস এর গুন্ডা যারা আক্রমণ করতে এসেছিল তারা পালাতে বাধ্য হয়। আলোচনা সভাও চলে এবং তারপর মিছিল করে আমরা থানাতে দোষীদের গ্রেপ্তারির দাবিতে যুবকর্মীরা, এলাকার সাধারণ মানুষ, এলাকার যুবরা তারা থানাতে অভিযোগ দায়ের করে। এবার এইটা গোটা কোচবিহারের সংস্কৃতি, গোটা রাজ্যের সংস্কৃতি, সেইটাকে বিজেপি আরএসএস ধ্বংস করতে চাইছে। তারই প্রতিফলন আমরা দেখেছি গতকাল, গত পরশু বিভিন্ন জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের পতাকা, যাদের সাথে স্বাধীনতা সংগ্রামের ওতপ্রোতভাবে যোগ রয়েছে, এমনকি সুকান্ত ভট্টাচার্যর ছবিকে অবমাননা করা, সুকান্ত ভট্টাচার্যর ছবি দেওয়া পতাকাকে অবমাননা করা। আসলে সুকান্ত ভট্টাচার্যরা স্বাধীনতা আন্দোলনে যে ভূমিকা পালন করেছিলেন, আরএসএস বিজেপি তার সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টো ভূমিকা পালন করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মুচিলেখা দেওয়ার ভূমিকা পালন করেছিল। কেন সুকান্ত ভট্টাচার্য, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, নজরুল, তাদের সংস্কৃতি, তাদের সংস্কৃতির এই বাংলায় তাদের সংস্কৃতিকে তারা ধূলিসাৎ করতে চাইছে, অত্যন্ত ঘৃণার সংস্কৃতি চাষ করতে চাইছে। সেই ঘৃণার সংস্কৃতির উল্টো দিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, ভগৎ সিং, আশফাকুল্লাহ খান, পঞ্চানন বর্মা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই ছাত্ররা লড়ছে। ছাত্রদের সাথে সমস্ত অংশের যুব সমাজ, নাগরিক সমাজ তারা একসাথে হয়ে এই লড়াইটা আমাদের লড়তে হবে এবং বাংলা সংস্কৃতিকে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতিকে, বহুত্ববাদী সংস্কৃতিকে বাঁচাতে হবে। আজকে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে রানুছায়া মঞ্চ অব্দি যে মিছিলটি এলো, সেটি সম্পূর্ণ দেখেই বোঝা যাচ্ছে একটি সিটিজেন্স র্যালি, এবং যে অবস্থানটিও হয়েছে সেটি সমস্ত সর্বসাধারণের। সেটি ছাত্রছাত্রীরাও যেমন তাতে ইনভলভ রয়েছেন, তাতে শিল্পীরা রয়েছেন, সমস্ত মানুষজন রয়েছেন। আমার মনে হয় না এদের কাউকেই দেখে আরশোলা, টিকটিকি বা সেরকম কোনো পোকামাকড় বলে মনে হচ্ছে। তার কারণ এখানে কোনো রকম কোনো বিজেপি, সিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কোনো পার্টির সমর্থকদের মিছিল নয়, এটা জনগণের মিছিল। কিসের মিছিল? কেননা একটা ক্ষোভ, একটা রাগ অনেকদিন ধরে জমছিল। একটা মাত্র নিট পেপার লিক হওয়া সেটা তো নয়, তারপরে 21টি সুইসাইড। হ্যাঁ, এখন পার্শিয়ালি দ্য রিভল্ট হ্যাজ বিন সাকসেসফুল, ধর্মেন্দ্র প্রধান হ্যাজ রিজাইন্ড, তো পার্শিয়াল জয় তো অবশ্যই, তবে এটা শুরু, এটা শেষ নয়। তাই জন্য রেসিস্টেন্স মাস্ট গো অন। এবং যে 21টি প্রাণ গেল তাদের তো ফিরিয়ে আনা যাবে না কোনো রকম কোনো ক্ষতিপূরণ দিয়েই। এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশন সিস্টেমের যে একটা কমপ্লিট কোলাপস, আমি যদি 2014 থেকে 2026 অব্দি দেখি, তাহলে একবার গুগল করলেই আপনারা দেখতে পাবেন, মানে এর জন্য কোনো রকম কোনো ইনফরমেশন কোনো পার্টিকুলার জার্নালিস্ট সাইট থেকে আনতে হবে না, একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এখন সবাই নির্ভর। সবাই দেখতে পাবে 100-র ওপর পেপার লিক হ্যাজ হ্যাপেন্ড ওভার দ্য লাস্ট ডেকেড। সেই অ্যাকাউন্টেবিলিটি শুধুমাত্র একজন এডুকেশন মিনিস্টারকে রিজাইন করালেই হয়ে যায় কি? এটা প্রশ্ন, এবং সেই প্রশ্ন সমস্ত মানুষের, সর্বসাধারণের। এডুকেশন ইজ ইন ক্রাইসিস। কৃষক, শ্রমিক, শিল্পীরা প্রত্যেকে এখন ক্রাইসিসের মুখে রয়েছেন। রাগ, যন্ত্রণা এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় যেটা ইনসিকিউরিটি অফ অল অফ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। এবং এই মিছিলকে যারা দেশদ্রোহী বলছেন তাদেরকে একটাই বার্তা, এরা কেউ দেশদ্রোহী নয়, মানে দয় একার তালেবস্য দেশদ্রোহী নয়। আমরা দেশ মানে বয় একার মূর্ধন্য সেই দেশদ্রোহী, হিংসাদ্রোহী। প্রত্যেকে দেশপ্রেমিক, তাই প্রত্যেকে চায় দেশটাকে ক্ষমতা লোভীদের হাত থেকে বাঁচাতে। পিরিয়ড। যন্তর মন্তরে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো যেভাবে অক্লান্ত লড়াইটা লড়ে গেল, অনশন করে গেল, শুধুমাত্র একটাই দাবি, ওদের পরিষ্কারভাবে স্বচ্ছভাবে একটা পরীক্ষা হোক। এইভাবে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে
যেভাবে সেটাকে অন্যায়টাকে চালিয়ে নিয়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আসা, ছেলে মেয়েগুলোর লড়াইটাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আসা, এবং নিজেরও কোথাও একটা মনে হচ্ছে যে এই সরকারের এত এত দুর্নীতির প্রতিবাদটা করা আমার নিজেরও দরকার, সেই কারণেই এই মিছিলে আসা।